অপরাজেয় কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিনে জানাই প্রণাম। একটি সাহিত্য সভা শুরু হবে। মঞ্চে উপস্থিত অনেক জ্ঞানীগুণী ব্যক্তি। উপস্থিত হলেন মঞ্চে আর এক ব্যক্তি। তাকে দেখে উপবিষ্টদের মধ্য থেকে এক সজ্জন ব্যক্তি বললেন, আচ্ছা, আপনি তো বিদূষক শরৎচন্দ্র পণ্ডিত, তাই না? হাত জোড় করে রসিক দাদা ঠাকুর বললেন, একদম ঠিক ধরেছেন শ্রদ্ধেয় দরদি কথাশিল্পী চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মঞ্চে হাস্যরোল উঠল। বড় মাপের বড় মনের মানুষদের আলাপচারিতা বোধহয় এইরকমই হয়ে থাকে। হুগলি জেলার ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে নেমে 2 কিলোমিটার দূরত্বে দেবানন্দপুর গ্রামে শ্রীযুক্ত মতিলাল চট্টোপাধ্যায় ও শ্রীমতী ভুবন মোহিনী দেবী ইংরাজি 15 সেপ্টেম্বর 1876 সালে যে পুত্র সন্তানের জন্ম দেন, তিনি ভবিষ্যতে দরদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কথাশিল্পী বিশেষণ ব্যবহার করার কারণ হলো তিনি মনুষ্য জীবনের গভীর বাস্তবতা, সামাজিক সমস্যা এবং নারীর অবস্থানের মতো বিষয়গুলো অত্যন্ত সরল এবং প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন। সমাজের অবহেলিত মানুষের কথা সর্বসমক্ষে লেখার মাধ্যমে তুলে ধরে তাঁদের জীবনকে মহিমান্বিত করেছেন, যা তাঁকে এক অপ্রতিদ্বন্দ্বী এবং অপরাজেয় কথাশিল্পী হিসেবে পরিচিতি দিয়েছে। পথের দাবি, পল্লী সমাজ, গৃহদাহ, দেবদাস, চরিত্রহীন পরিণীতা, অজস্র অজস্র লেখা তার কলম দিয়ে বেরিয়েছিল। হাওড়া জেলার দেউলটি রেলওয়ে স্টেশনে নেমে যেতে হয়। গ্রামের নামটি সামতাপিড়ে। রূপনারায়ণের কোলে সেখানে 62 বছর ছিল তার জীবন। তার মধ্যে শেষ 12 বছর আবাসস্থল ছিল ওই সামতাপিড়ে। আত্মজীবনীমূলক রচনা শ্রীকান্ত 4টি খণ্ডে প্রকাশিত হবার পর তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায় ইত্যাদি নানান ছদ্মনামেও তিনি লিখতেন। অনেক ছোট গল্প লেখেন। তার মধ্যে অভাগী শরবতে একটা জায়গা পড়া শেষ হয়তো অনেকেরই ভাবতে ভাবতে চক্ষু অশ্রুসিক্ত হয়ে পড়ে। জায়গাটা হচ্ছে, সন্তানের নামকরণের সময় পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া হাস্য করিয়ায় ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন ভাঙচাইয়া চলিতে থাকে। মা জন্ম দিয়াই মরিয়া গিয়েছিলেন, তাই বাবা রাগ করিয়া মেয়ের নাম দিয়েছিল অভাগী। রসিক বাঘ, এই রসিক বাঘের অন্য বাঘিনী ছিল। তাই বিবাহের পর স্ত্রী অভাগী ও সদ্যজাত পুত্রকে ফেলিয়া অন্য গ্রামে চলিয়া গিয়াছিল। অভাগী পুত্রের নাম রাখিল কাঙালিচরণ। শরৎবাবু লেখেন নাই, কিন্তু অভাগী স্বর্গ পড়িতে পড়িতে আমার যেন মনে হয় এই 2টি নামকরণের সময় অলক্ষ্যে বিধাতা পুরুষের চক্ষুদয় হয়তো বা জলে ভরিয়া গিয়াছিল।
3 দিনের একটা কাজ পেয়েছিলাম টেলিফিল্মে। আউটডোর, স্থান বজবজ গঙ্গার ধারে শ্মশান সংলগ্ন একটি মাঠে। উপস্থিত হয়ে আমার বুক কাঁপতে শুরু করল। যার সঙ্গে বেশিরভাগটাই আমাকে অভিনয় করতে হবে তিনি হচ্ছেন প্রথিত যশা চলচ্চিত্র শিল্পী শ্রদ্ধেয় শ্রী নির্মল কুমার। অল্প সময়ের মধ্যেই নির্মল ব্যবহারের শিল্পীর সঙ্গে আলাপ হয়ে গেল। কেন জানি না, আমাকে হয়তো ভালো লেগে গিয়েছিল, তাই ব্রেকফাস্টের সময় ওনার পাশে বসে ওনার স্মৃতিচারণের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমার একটি শট দেওয়া হয়ে যাওয়ার পর আরও দু একটা বড় দৃশ্য গ্রহণের পর লাঞ্চ ব্রেক হলো। ওনাকে চেয়ার পেতে একটি বড় গাছের নিচে খেতে দেওয়া হলো। আমাকে হাত নেড়ে উনি ডাকলেন, বলে তুমি আমার পাশে বসে খাও। একটু দূরে মাঠের যে প্রান্ত ঢাল হয়ে গঙ্গার দিকে নেমে গেছে, সেই প্রান্ত ধরে গোটা 8 লোক, সঙ্গে একটি অল্প বয়সী ছেলে, হাতে পুঁটুলি, এটি শবদেহ নিয়ে আমাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে নিম্নস্বরে হরিধ্বনি দিতে দিতে চলে গেল। কাছাকাছি আসতে দেখলাম আচলা বাঁশে ছেঁচাড়ির মধ্যে একটি দেহ, 2 পা বেরিয়ে আছে, আলতা মাখা, গায়ে চাদর নেই। দেখলাম সাদা শাড়ি, লাল পিড়ি, সিঁদুরে চোখ পর্যন্ত ঢেকে গেছে, ঢাল ধরে গঙ্গার দিকে নেমে গেল। স্যার বললেন, মনে হলো কোনো অল্প বয়সী মহিলা, তাই না? দেখলে পাশের শ্মশানে না গিয়ে গঙ্গার ধারে নেমে গেল। কি মনে হচ্ছে বলতো? আমি তো চুপ। বলেন, মনে হচ্ছে হয়তো দাহ করার সামর্থ্য নেই, উল্টে দিয়ে চলে যাবে। মিনিট 40 হবে হয়তো, গঙ্গা ঢাল বেয়ে মাঠে ওরা উঠে আসছে। সঙ্গে সেই ছেলেটি মনে হলো এটি ঠেঁটো সস্তার মার্কিনের কাছা পরে, আর বারবার পেছন দিকে ফিরে তাকাচ্ছে। স্যার বললেন, যা ভাবছিলাম তাই হবে, মনে হচ্ছে পুঁতে দিয়ে চলে আসছে। কতকাল আগের লেখা বলতো শরৎবাবুর অভাগী স্বর্গ, সেই ট্র্যাডিশন আজও চলেছে। আমার মনে পড়ে গেল, অভাগীর ইচ্ছে ছিল গাঁয়ের জমিদার ঠাকুরদাস মুখুজ্জের বর্ষি গিন্নির মতো শাঁখা সিঁদুর আলতা পরে ছেলের হাতের আগুন নিয়ে স্বর্গে যাবার কথা। কাঙালির মাথায় হাত বোলাতে বোলাতে সেই ইচ্ছের কথা বলেও ছিল সে। বাগদি বলে অভাগী কাছে যেতে পারেনি, কিন্তু দূর থেকে কাঙালিকে নিয়ে মুখুজ্জে গিন্নির দাহ দেখেছিল এবং শুনেছিল স্বর্গ থেকে নাকি সাজানো রথ আসবে তাকে নিয়ে যাবার জন্য। ছেলেটি হয়তো বারবার পেছন দিকে তাকিয়ে দেখছিল সেই কল্পিত রথ আসে কিনা। গঙ্গার হাওয়ায় হঠাৎ একটা এলোমেলো ধোঁয়া কুণ্ডুলি পাখি উঠছে দেখলাম। হয়তো খড়ের মুড়ো দিয়ে মুখাগ্নি করা ধোঁয়া, ওটার ঠিক একটু আগে। আমার চোখ ঝাপসা হয়ে এলো। কল্পিত রথ নয়, যেন মনে হলো স্পষ্ট দেখলাম কথা শিল্পীর অবয়ব। সম্বিত ফিরে পেলাম প্রোডাকশন বয় ডাকে।
আসুন, পরিচালক ডাকছেন, আলো পড়ে আসছে। মুখস্থ আছে তো? এনজি করবেন না, স্যারের কিন্তু অসুবিধা হবে।